আজকের নাটক একই সমতলে। রচনা হাজারীলাল নাগ, প্রযোজনা SM সারওয়ার হোসেন। নাট্যানুষ্ঠান একই সমতলে। না মা, আমি আর পারছি না। জীবনের সব আশা ভরসা নিরাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আহা, তুই এতটাই ভেঙে পড়ছিস কেন বাবা? সংবাদপত্রের বিজ্ঞপ্তি দেখে আবেদন কর, একটা না একটা চাকরি তোর হয়েই যাবে। আবেদন অনেক করেছি মা, অফিসে ধর্ণা দিয়েছি, তবুও তো বেকারত্ব ঘোচাতে পারছি না মা। খুঁটির জন্য না থাকলে কিছুই হয় না মা। তুই এক কাজ কর শফিক, তোর বাবা তো সারা জীবন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে গেছেন, সারা জীবন সৎভাবে সৎপথে জীবনটা কাটিয়ে গেছেন। তুই না হয় কোনো হাই স্কুলের মাস্টারই খুঁজে নে, তোর বাবা তো সারা জীবন শিক্ষকতা করেছেন। নাইবা থাকুক আমাদের সংসারের জৌলস। শোন বাবা, শান শওকত বিলাসিতার চাইতে সহজ সরল জীবনযাপন করা অনেক ভালো। তোমার কথা শুনে আমি মনে খুব বল পাচ্ছি মা। মানুষ ঘরের কর্মশালাতে আমি আত্মোৎসর্গ করব, তা সে শহর বন্দর অজপাড়াগা যেখানেই হোক। এই তো আমার খোকন শোনার উপযুক্ত কথা। চল বাবা, নাস্তা খেয়ে বাজারটা করে ফেলবি। ঠিক আছে মা। না না, এ হয় না জ্যোতি, এ অসম্ভব, কোনো দিনই সম্ভব হবে না। কেন হবে না চয়ন? তোমরা উঁচুতলার বাসিন্দা আর আমরা নিচুতলার মানুষ। তোমার ধনগর্বী পিতা এই গরিব অধমের হাতে তার একমাত্র সন্তান জ্যোতিকে তুলে দেওয়ার প্রস্তাব কোনো দিনই মেনে নেবেন না। তা হয়তো ঠিক, কিন্তু চয়ন, আমি যে শৈশব তোমার সাথে হেসে খেলে যৌবনের সবুজ সীমানায় এসে পৌঁছেছি, তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে হৃদয়ে স্থান দিয়েছি। আমি তো অস্বীকার করছি না, তোমাকে জীবন সঙ্গিনী করব বলে কল্পনার তাজমহল আমিও নির্মাণ করেছি। তবু একটা অজানা আশঙ্কায় বুকটা আমার দুরু করে, আমি যেন তোমাকে পেয়েও না হারাই। কিসে তোমার এত আশঙ্কা বলতে পারো? বলো না, কোনো আপত্তি নেই তো তোমার? আপত্তি থাকবে কেন জ্যোতি? তোমার কাছে আমি সব কথাই নিশ্চিন্তে বলতে পারি। বেশ, বলো তবে। আমার দাদু ঢোল বাজাতেন। জারি গান, কবি আসরে, হিন্দুদের বিয়ে, পূজা পার্বণে সর্বপ্রথমে তারই ডাক পড়ত। তার মতো ঢুলি এই তল্লাটে আর কেউ ছিল না। দাদা ভাই পবন ঢুলি মারা গেলে আমার বাবা নয়ন সেই পেশা নিয়ে জীবনযাত্রা শুরু করেন। উত্তরাধিকার সূত্রে তিনি আজ নয়ন ঢুলি বলে সমাজে পরিচিত। জ্যোতি, একজন ঢুলির ছেলের হাতে তোমাকে তুলে দিতে তোমার বাবা কিছুতেই রাজি হবেন না। এই সামান্য ব্যাপারে তুমি এতটা ঘাবড়ে গেছো? আরে মিয়া, ঢোল বাজানো, সানাই বাজানো অথবা যে কোনো বাদ্যযন্ত্র বাজানো শিল্পীর কাজ। এটা মানুষের মর্যাদা হানিকর নয়। তুমি এই নিয়ে মোটেও চিন্তা করবে না। বাবার সম্মতি নেওয়ার ভার তুমি আমার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঢাকায় চলে যাও। বুঝেছো চয়ন ঢুলি? তুমিও তামাশা করছো আমার সাথে? আরে কি মুশকিল, তামাশা কেন করব? করছি খুশিতে, এই ভেবে যে একটা গুণী শিল্পী পরিবারের বউ হতে যাচ্ছি আমি। আর শোনো, আসরে দর্শক শ্রোতাদের সামনে গিয়ে তোমার ঢোল বাজাবার সুযোগ যখন হবে না, তখন তুমি একটা কাজ করবে। কি কাজ? সুন্দর একটা ঢোল নিয়ে রাখবে বাসায়, ঠিক আছে? তুমি সুন্দর করে ঢোল বাজাবে আর আমি তালে তালে নাচব। বুঝেছেন মশাই? রোড অ্যাক্সিডেন্টে ভাঙা পায়ে চিকিৎসার পর দীর্ঘ 5-6 বছর বেশ চলে ফিরে বেড়াচ্ছিলাম। ইদানিং ফ্র্যাকচার হওয়া এই জায়গাটিতে বেশ ব্যথা অনুভব করছি রে মা। ব্যথার আর দোষ কি বাবা? তোমার এই জীর্ণ শরীরে হাঁটা চলা যে কষ্টকর হয়ে উঠছে, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। অনেক পরিশ্রম করো তুমি বাবা, তার উপর তোমার খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছে না। কে বলেছে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না? তোর মতো লক্ষ্মী মা যার ঘরে, তার আবার অভাব কিসে তোমার? কি যে বলো বাবা। পায়ের সামান্য ব্যথা, ও কিছু না, ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। শুধু সামান্য ওষুধপত্র নয়,
তোমাকে আমি শহরে নিয়ে ডাক্তার দেখিয়ে ভালোভাবে চেক আপ করাবো। বাবা, আমার একটা কথা রাখবে তুমি? কি কথা? এই যে তুমি তো অনেক পরিশ্রম করো, আর পরিশ্রম করার দরকার নাই। আমাদের জমিতে যা ধান হচ্ছে তা দিয়েই সংসার চালাও, বাড়তি ইনকামের দরকার নেই আমাদের। দরকার আছে রে মা, দরকার আছে। তোর বিয়ে দিতে হবে না? বাবা, আমার বিয়ে দিলে তোমার সেবা যত্ন করবে কে? আমার মা আর আমার একমাত্র ভাইয়া অকালে মারা গেছেন। যাক, ওসব চিন্তা ছাড়ো তো তুমি, বেলা অনেক হয়েছে, গোসলটা সেরে আসো। মায়ের আদেশ শিরোধার্য। এই 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 আমি খুঁটো পুঁতে বেঁধে রেখে গেলাম তোকে। দেখ দেখ, চারদিকে কত ঘাস, প্রাণ ভরে খা, কিন্তু সাবধান, খুঁটো উঠাতে চেষ্টা করবি না, বুঝলি? কি গো সুন্দরী, কেমন আছো? কে? ও স্বামী ভাই, তুমি এ সময়? হ্যাঁ, এলাম আমার ওই বিউটি কুইনকে দেখতে। তোমার বিউটি কুইন? ভাষাটা একটু বাড়িয়ে বলা হলো না? না গো মল্লিকা রানী, তুমি যে আমার হৃদয় কুঞ্জে মল্লিকা হয়ে প্রস্ফুটিত হয়েছ। চলো চলো, ওই কদম গাছটার তলায় বসে প্রেম বিনিময় করি। বড়ই আফসোস শামীম ভাই, কেন? আমি তোমার হৃদয় কুঞ্জের রানী হতে পারিনি, এবং এবং তোমার সাথে কদমতলায় বসে প্রীতি বিনিময়ের মতো রুচি আর সময় আমার নেই, বুঝলে? কেন? প্রেমিক হিসেবে আমার যোগ্যতার কমতি কিসে? তাছাড়া কি? স্বনামধন্য মকসেদ ব্যাপারী আমার বাপ, আর ওই রায়হান তালুকদারের ডাইন হাত, বুঝতে পারিস? আমাকে প্রেমিক হিসেবে সুন্দরী মেয়েরা লুফে নেয়। তাই বেশ, তো সেই সব সুন্দরীদের কাছেই যাও, এখানে কেন? আহা, কি সটাং সটাং করতিস? আমি যে তোমারে ভালোবাসি। আহা, ভালোবাসি? এ ধরনের ভালো তুমি অনেককেই বেসেছো, আর তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের চরম সর্বনাশ করেছো তুমি। শোনো সুন্দরী, এই তোমার কাছে আমি নীতি আদর্শের বুলি শুনতে আসিনি। আমার কথায় রাজি হয়ে যাও, তোমাকে আমি রানীর হালে রাখবো। তোমার মতো লম্পটের রানী হওয়ার মতো বাসনা আমার আদৌ নেই। তুমি কি বললে? কি বললে তুমি? আমি লম্পট? তা নয়তো কি? তোমার অসৎ চরিত্রের কথা এ গায়ের অনেকেই জেনে গেছে, কিন্তু কেউ ভয়ে মুখ ফুটে কিচ্ছু বলে না। ভালোয় ভালোয় আমার কথা না শুনলি তোমার এই সুন্দর মুখখানা আমি... সাবধান সাবধান শামীম ভাই, তোমার মতো সন্ত্রাসীকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। মল্লিকা? হ্যাঁ, মল্লিকা আমি। মল্লিকা শুধু কুসুম কোমল মেয়ে নয়, এ কথাটি মনে রেখো। বেশ, আমি আজ তাহলে যাচ্ছি, তবে আমার কথাটা তুমি একটু স্মরণ রাখো, বুঝতে পারিস? লম্পট লম্পট একটা, অনেকদিন এ গায়ে ছিল না, শহর থেকে পুলিশের তাড়া খেয়ে আবার গায়ে ফিরে এসেছে। গফুর, জ্যোতিকে ডেকে দে। হুজুর, জ্যোতি আপামনি এইমাত্র ওই দক্ষিণ পাড়ার চয়ন ভাইয়ের সাথে বেরোয় গেল। চয়ন মানে সেই ঢুলির বাচ্চা? কি যে কোয়ান হুজুর, চয়নের বাবা নয়ন ঢুলি দারুণ ঢোল বাজাতো, লোকের মুখে মুখে তার বিরাট সুনাম। তাই নাকি? তাছাড়া হুজুর, ঢোল বাজানো, বাঁশি বাজানো এগুলো তো ছোট কাজ নয় হুজুর। চুপ কর বেটা, বুদ্ধির ঠেকি, আমাকে জ্ঞান দিবি না। সিচি হুজুর, কি যে কন, আপনাকে জ্ঞান দেবো আমি? তবে একটা কথা কই হুজুর। কি কথা? হুজুর, চয়ন ভাইয়ের সাথে আপামনির বিয়ে হলে যা সুন্দর মানাবে না। আরে দূর হ আমার সামনে থেকে। নয়ন ঢুলির ছেলে চয়নের সাথে আমার একমাত্র মেয়ে জ্যোতির বিয়ে? আকাশ কুসুম কল্পনার কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকসেদ, কারবার এখন কেমন চলছে? মহাজনী কারবার আর চলে না তালুকদার ভাই। কেন, কি হয়েছে? ওই ব্যাঙ্গুলান আমার ব্যবসার 12টা বাজাইছে।
তোমার তেজারতি কারবার মাঠে মারা যাচ্ছে, মহাজনের ফাঁদে আর কেউ পা দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, তাই তো এবার ঠিক করেছি, নতুন ব্যবসা শুরু করব। সেটা আবার কি? দেশের এই খাদ্য সংকটের সময় দোকান খুলে চাল, ডাল, তেল, লবণ আর ওই মশলাপাতির ভেজাল কারবার খুলে দেব। ভালো, খুব ভালো। তোমার যোগ্য ছেলে শামীমকে কাজে লাগিয়ে দাও। বাপে বেটায় অর্থের পাহাড় গড়ে তুলতে পারবে। কিন্তু ওই শালার বেটা যে ঘর গৃহস্থিতে মন দিতে চায় না, হ্যাঁ? উচ্ছন্নে জাতি বসেছে। ঘরে সুন্দরী বউ নিয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। তাই তো তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? তোমার মেয়ে, মানে ওই মা জুথিকে আমার ছেলের বউ করে তুলতে চাই। বলো কি? টাকার কোনো সমস্যা নেই, নগদ টাকা আর সোনার গয়না দিয়ে তোমার মেয়েকে আমি সাজিয়ে নেব। তুমি এ কথা ভাবলে কি করে ব্যাপারী? তোমার ওই অপদার্থ ছেলের হাতে আমার শিক্ষিত মেয়ে জ্যোতিকে তুলে দেব? আমি যে তোমার বন্ধু, সে কথা তো আমি অস্বীকার করি না, কিন্তু তাই বলে অসম্ভবকে সম্ভব করতে চেয়েও না বন্ধু। আমার ভুল হয়েছে তালুকদার, আমার প্রস্তাব আমি তুলে নিচ্ছি। বাহ বাহ বাহ, সন্তুষ্ট হলাম। শোনো ব্যাপারে, অসৎ পথে তুমি অনেক টাকা রোজগার করেছো, ওই টাকা কিছু এবার সৎ কাজে ব্যয় করো। যেমন গায়ের যে স্কুলটা আমি নিম্ন মাধ্যমিক হিসেবে দাঁড় করিয়েছি, সেটাকে এবার আমি মাধ্যমিক স্তরে উন্নতি করতে চাই। ইতিমধ্যে একজন যোগ্য MA পাস শিক্ষককেও নিয়োগপত্র দিয়েছি। খুব ভালো। তা আমাকে কি করতে হবে? স্কুল করার কাজে এগিয়ে এসো। রিজার্ভ ফান্ডে 50,000 টাকা ডোনেশন দিয়ে তুমি স্কুলের ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য হয়ে যাও। কি, রাজি? হ্যাঁ, রাজি। দেখলি তো বাবা, তুই তো MA পাস করে চাকরি করে একেবারে হতাশ হয়ে পড়েছিলি। দেখ, মহান আল্লাহর কি ইচ্ছা। সত্যি মা, এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। তোমার নির্দেশ মতো স্কুল মাস্টারের জন্য দরখাস্ত পাঠালাম ডাকযোগে। তার উপর ভিত্তি করে সরাসরি নিয়োগপত্র পাওয়া আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছুই নয় মা। ঠিক তাই রে। আচ্ছা শোন, পথের খাবার টাবার সব আমি গুছিয়ে রেখেছি। আমাকে তুমি দোয়া করো। দোয়া তো আমি তোকে সব সময় করছি বাবা। আসি মা। আয় বাবা। শোন, পথে যানবাহনে চড়ার সময় সাবধানে চড়বি বাবা, আর স্কুলে পৌঁছে সব কিছু জানিয়ে আমাকে চিঠি দিস। আচ্ছা মা। হে আল্লাহ, তোমার নাম নিয়ে তোমার বান্দাকে তোমার শ্রেষ্ঠ নির্দেশ বিদ্যাদানের জন্য পাঠালাম। তোমার বান্দার মঙ্গল করো মেহেরবান, মঙ্গল করো। আসেন আসেন বাবা। বুঝলেন বাবা, এই হলো আমার ছোট্ট বাড়ি। এখানে আমি আর আমার একমাত্র মেয়ে মল্লিকায়। চাচা, আপনি আমার পিতৃতুল্য, আমাকে আর আপনি বলে সম্বোধন করবেন না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ওরে মল্লিকা, বাবা আসছি। দেখ মা দেখ, কাকে সাথে নিয়ে এসেছি। ইনি কে বাবা? আমি শফিক, এই হাই স্কুলের প্রধান শিক্ষকের পদে নিয়োগপত্র পেয়ে যোগ দিতে এলাম। বেচারি অজানা অচেনা জায়গায় ঘাবড়ে গিয়েছিল, কোথায় কোন দিকে যাবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ আমার সঙ্গে পরিচয় হয়ে গেল, বুঝলি? তাই সাথেই নিয়ে এলাম। খুব ভালো করেছে বাবা। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চট করে ভাত গুছিয়ে নিয়ে আসছি। বুঝলে বাবা শফিক, এই মেয়ে আমার আধার ঘরের আলো। আমার স্ত্রী আর একমাত্র ছেলে হেমায়েতের মৃত্যুর পর আমার শোকাহত জীবনে এই ছোট্ট সংসারটিকে হাসি আনন্দে ভরিয়ে রেখেছে আবার ওই মেয়ে মল্লিকা। তাই নাকি? খুব ভালো তো। আমার সুখের জন্যে, সংসারের শান্তির জন্যে সব ব্যথা কষ্ট হাসি মুখে সহ্য করে। ওই যে টেবিলের পরে সাজানো এক সেট উচ্চ মাধ্যমিক স্তরের বই ওর ভাই হেমায়েত কিনে দিয়েছিল। ছেলেটার অকাল মৃত্যুর পর ওর আর
কলেজে পড়া হয়ে উঠল না বাবা। যাক, সে কথা যাক। আপাতত তুমি আমার এখানেই থাকো বাবা, পরে অবস্থা বুঝে একটা ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে চাচা, আপনার সিদ্ধান্তই আমার শিরোধার্য। ওরে মা মল্লিকা, বলো বাবা। শোন, আজ থেকে শফিক আমার ঘরের ছেলে হয়ে গেল রে মা। সে তো খুব খুশির কথা বাবা। আরও খুশির কথা আছে। কি? আমি কিন্তু তোমাকে প্রাইভেট পড়াবো, তাই? এবং এইচএসসি পরীক্ষা দেবার সুযোগ করে দেব। মহান খোদা তোমার মঙ্গল করুন বাবা। মা মল্লিকা, বলো বাবা। ওই দক্ষিণ পাশের ছোট্ট ঘরটা, হ্যাঁ, যেটাতে তোর ভাইয়া হেমায়েত থাকতো, ওটাতেই বাবাজির থাকার ব্যবস্থা করে দে মা। ঠিক আছে বাবা, এখন তোমরা খেতে বসো। জুথি, হুম? আমার সৌভাগ্য বাড়ি থেকে যাওয়ার আগে তোমার সাথে দেখা হয়ে গেল। আমিও তো ভাবতে পারিনি হঠাৎ আমাদের কলেজ বন্ধ হয়ে যাবে। হোস্টেল ছেড়ে বাড়ি এলাম, বাড়ি এসেই তোমার সাথে দেখা। আমার যে কি আনন্দ লাগছে না। আমারও। এই জ্যোতি, চলো না আমরা মল্লিকাদের বাড়ি ঘুরে আসি, অনেকদিন দেখিনি ওকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এক কাজে দুটি কাজ সম্পন্ন হবে। মানে? আমাদের হাই স্কুলে প্রধান শিক্ষক হয়ে এসেছেন এক ভদ্রলোক। আচ্ছা। ইংরেজি বিষয়ে MA। ইয়াকুব চাচা তার লজিং দিয়ে খাওয়া দাওয়ার সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তাই নাকি? বেশ, তো চলো ভদ্রলোকের সাথে পরিচিত হয়ে তার কাজে উৎসাহ দিয়ে আসি। হ্যাঁ চলো। আগে জানিনি রে জুথি, তোর পিরিতি পরাণ যাবে, পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করে যে জানা। শামীম? হ্যাঁ, এই তো। বা 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 বা, সুন্দর সুন্দর। নায়ক নায়িকার আগমন হচ্ছে কোন বছর থেকে? চুপ করো লম্পট। লম্পট হচ্ছিস তুই। আমার জুথি রানীকে ভাগায় নিয়ে ফষ্টি নষ্টি করছিস। তোকে আমি... চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। তুমি এই গায়ে এসে গায়ের পরিবেশ নষ্ট করছো। নষ্ট আমি করছি না, গায়ের তরুণদের আমি আধুনিক কায়দায় গড়ে তুলতেছি, আর তোমাকেও আমি এই ঢুলির বাচ্চার সাথে ঢলাঢলি করতে দেব না, বুঝতে পারিস? চলো আসো আমার সাথে। কোথায়? ওই বুড়ির বটতলায়, ওইখানে আমি আনন্দের মেলা বসাইছি। ইচ্ছে করলে আমার সার্গেদ হয়ে তুমিও জাতি পারো চয়ন ঢুলি। তুমি ঢোল বাজাবে আর জুথি নাচবে। শামীম, শামীম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছো। অতএব এই গায়ের মঙ্গলের জন্য তোমাকে এই গ্রাম ছাড়তেই হবে, নইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। চলে এসো চয়ন। এসো এসো, কি সৌভাগ্য আমার। এ গায়ের দুটি রত্ন আমাদের কুড়ে ঘরে। মাস্টার সাহেব, ইনি চয়ন ভাই। আসসালামু আলাইকুম। গ্র্যাজুয়েট, একটা NGO-তে চাকরি করেন। আর এই যে নয়নাভিরাম জুথিকা রানী, আমার বান্ধবী, বিয়ে পরীক্ষার্থী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শফিক, এই হাই স্কুলের হেডমাস্টার। আপনি MA পাস ইংরেজি বিষয়ে, একজন সুযোগ্য শিক্ষক। না না, যোগ্য কি অযোগ্য সেটা আমি জানি না, তবে মনে প্রাণে শিক্ষকতাকে গ্রহণ করেছি। খুব ভালো করেছেন। আমরা আপনার মতো একজন ভালো শিক্ষক পেয়ে আনন্দ এবং গর্ব অনুভব করছি।
আজ আর ছাড়বো না তোদের, অনেকক্ষণ ধরে গল্প করব, কিন্তু তার আগে ঘরে আছে টাটকা চিড়ে ভাজা আর নারকেল দিয়ে পাটালি গুড়, এক্ষুনি এনে দিচ্ছি। দারুণ হবে, দারুণ হবে, খুব মজা হবে বন্ধু। খুব মজা। শফিক ভাই, 5 কিলো দূরের হাই স্কুল থেকে এসএসসি পাশ করে 8 কিলো পথ পায়ে হেঁটে কলেজ পড়া অনেকের ভাগ্যে হয়ে ওঠে না। আপনি যদি আমাদের এই হাই স্কুলটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই সকলের আশা পূরণ করতে পারবো। এই নে চিড়ে ভাজা, পাটালি গুড় আর গরম গরম দুধ চা। ভেরি ফাইন, ভেরি ফাইন। চা খেতে পারবো, এতটা আশা করতে পারিনি, বুঝেছিস বন্ধু? মাস্টার সাহেবের চা খাওয়ার অভ্যাস, বুঝলি? আচ্ছা, তাই বাপজানকে বলে আনিয়ে রেখেছি। সমস্যা নেই, নিজেদের গায়ের টাটকা দুধ। তবে শুরু করা যাক, কি বলিস? হ্যাঁ, শুরু করো। খুবই মজা হবে। না না, অসৎ পথে টাকা উপার্জন আর করবো না। স্কুল গড়ার কাজে 50,000 টাকার ডোনেশন দিয়েছি। এবার থেকে বাবজান, কে? শামীম? হায় বাবা, হায়। আমি তোকে খুঁজছিলাম। কেন বাবজান? প্রায় 1 মাস হয়ে গেল তুই বাড়ি আইছিস। কোনখানে কি করে বেড়াচ্ছিস, তোর যে পাত্তাই মেলে না। এই ঘুরে ফিরে দেখতেছি বাবজান, গায়ের কতটা উন্নতি হয়েছে। কি দেখলি, কি বুঝলি? কিছুই উন্নতি হয়নি বাবজান, যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। সব কিছু দেখে শুনে আমি একটা প্ল্যান করেছি বাবজান। প্ল্যান? কি প্ল্যান? বাজারে আমি একটা সুন্দর দোকান খুলব, যা দেখে খদ্দেরের চোখ ঝলসে যাবে। লোকজন চায়ের স্টলে বসে চা আর পান খাবে, আর ওই ভেতরের কক্ষে থাকবে অঢেল কাঁচা টাকা আসবে বাবজান। ক্ষমা দে বেটা, ক্ষমা দে। তোর দোকান খুলতে হবে না, আমার কাঁচা টাকারও দরকার নাই। যা আছে তাতেই সংসার চলে যাবে। তুই বরং বিয়ে শাদি করে সংসারী হ, জমি জোড়া দেখাশোনা কর। ঠিক হয়, আমার বিয়ের ইন্তজাম করো। ওই রায়হানের সুন্দরী মেয়ে জুথিকে আমি বিয়ে করব। সেটা আর সম্ভব নয় বাবা। কেন? আমি সরাসরি রায়হানকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোর মতো ওই রাঙামূলোর সাথে তার মেয়ের বিয়ে দেবে না বলেছে। কি? আমি রাঙামূলো? আরও বলেছে বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়িও না। কি? আমি বামন? না, আমি বামন না। আমার হাত যে কত লম্বা তা আমি বুঝিয়ে দেবানি। তালুকদারের মায়ের জুথিরে কিডন্যাপ করে আমি পাচারকারীদের হাতে তুলে দেব। এইবার তোর মরণের পাখা গজাইছে। এখনো বলতাছি, ভালো হয়ে যা বাবা, ভালো হয়ে যা। কুপোতে একদম পা বাড়াবি না। আমার যে কথা সেই কাজ বাবজান। তালুকদারের গর্ব আমি খতম করে দেব। হায় হায় রে, কি করব আমি? লোকে বলবে ব্যাপারের ভোলা জাহান নামে গেছে। ও মা জুথি, এদিকে একটু আয় তো মা। আমার ডেকেছো বাবা? তোর মাকে গিয়ে বল তাড়াতাড়ি কিছু উপাদেয় খাদ্য প্রস্তুত করতে। কেন, কাউকে আসতে বলেছো নাকি? হ্যাঁ, গফুরকে বলেছি হেডমাস্টারকে বাড়িতে নিয়ে আসতে। নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে বাবা। আমি ঠিক করেছি শফিককে আমার বাড়িতে রেখে দেব। আমার স্কুলের মাস্টার আমার বাড়িতেই থাকবে, কি বলিস? তাছাড়া কি বাবা? শফিক ইংরেজিতে এমএ, দেখতে শুনতেও বেশ, তোকেও পড়াশোনায় সাহায্য করতে পারবে, কি বলিস? কিন্তু তিনি যদি ইয়াকুব চাচার বাড়ি ছেড়ে না আসতে চান? সে নিয়ে তোকে আর মাথা ঘামাতে হবে না মা, আসতে তাকে হবেই। তুমি যা ভালো মনে করো তাই করবে। আমি যাই, মাকে খাবারের জোগাড় করতে বলি। একসঙ্গে রাজ্য আর রাজকন্যা এত বড় সুযোগ ছেড়ে দেবে ওই স্কুল হেডমাস্টার? অসম্ভব। ওই মাস্টারকে সাথে নিয়ে আসছে আব্দুল গফুর। এসো বাবা, এসো। শফিক, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে বাবা? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে ভালোই আছি। হয় হুজুর, যত্নের কোনো ত্রুটি রাখেনি ইয়াকুব চাচা। তুই এখন নিশ্চুপ বাড়ির মধ্যে গিয়ে দেখ বাবাজির খানা তৈরি হয়েছে কিনা। আচ্ছা হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। স্কুল পরিদর্শন করতে এসে জেলা শিক্ষা অফিসার তোমার কাজের খুব প্রশংসা করে গেছেন। সবই আল্লাহর ইচ্ছে। তা তোমার সংসারে আর কে কে আছেন বাবা? আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুল শিক্ষক। ও তিনি ইন্তেকাল করার পর সংসারে আমার মা ছাড়া আর কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার সংসারে একজন মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ঠিক বুঝতে পারলাম না। আমার সর্বসুলক্ষণা মেয়ে জ্যোতিকে তোমার হাতে তুলে দিয়ে আমার বিষয় সম্পত্তির অধিকার তোমাকে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি বাবা। আপনি বোধহয় ভুল করে ফেলেছেন। আপনার এই একতরফা সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। আমার মায়ের সম্মতির জন্য তোমাকে ভাবতে হবে না। তুমি সম্মতি দাও এবং আজই উঠে এসো আমার বাড়িতে। তাছাড়া এই গাঁয়ের লোকে ইয়াকবের মেয়ে মল্লিকাকে জড়িয়ে তোমার নামে কুৎসা রটনা করছে। মিথ্যে রটনা মুছে গিয়ে সত্যের আলো ঠিকই উদ্ভাসিত হবে। আর আপনার প্রস্তাবটা আমি ভেবে দেখব। না না, ভাবা ভাবির কিছু নেই বাবা। আমি তোমাকে একান্ত আপনজন বলে গ্রহণ করেছি। ওই যে জ্যোতিমা আসছে, তোমরা দুজনে খোলামেলা কথা বলো। আর শোনো, কোনো কিছু মুখে না দিয়ে কিন্তু কোথাও যাবে না। কই রে গোফরা? এই কি বিপদে পড়লাম আমি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আপনি? হ্যাঁ আমি, জুথি। আপনি তালুকদার বাড়ির জামাই হতে চলেছেন। এ তো খুব খুশির সংবাদ। খুশির সংবাদ? নয়তো কি, এমন সুন্দর জুৎসই পাত্র হাতছাড়া করে কে বলুন? আমি তো হাত ধুয়ে বসে আছি, আর আপনি? কিন্তু আমি তো হাত গুটিয়ে নিয়ে চলে যাচ্ছি। তাই কি হয় মাস্টার সাহেব? আসুন আসুন, চলে আসুন। এই আমি আপনার হাত ধরছি। আসুন। আহা আসুন না, লজ্জা কিসের? আসুন আসুন। এই যে, কেমন আছো মল্লিকা আপা? ও মল্লিকা আপা, তোমার তো দেখছি বেশ উন্নতি হয়েছে। তা কিসে বুঝলে তুমি? এই যে তুমি আমাকে মল্লিকা আপা বলছো। সেদিনের ব্যবহারের জন্য আমি বড়ই লজ্জিত। সত্যি নাকি? তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। শোনো মলি, আমি তোমার একটা উপকার করতে চাই। উপকার? আর তুমি তো শুনি কি উপকার করবে তুমি? ঢাকায় চলো আমার সাথে। আমি তোমাকে একটা চাকরি পাইয়ে দেব। তুমি জীবনে স্বাধীনভাবে দাঁড়াতে পারবা। তোমার কোনো সমস্যা থাকবে না। তোমার চাকরির জন্য যা কিছু খরচ হবে সবটাই আমি বেয়ার করব। আচ্ছা আচ্ছা, তো কি চাকরি দেবে তুমি আমাকে শামীম ভাই? আরে ঢাকায় কি চাকরির অভাব নাকি? কত বিদেশি কোম্পানির সাথে আমার চেনা জানা। দিয়ে দেবো ভালো দে একটা কাজে ঢুকোয়। ও নিয়ে তোমার ভাবতে হবে না। তাহলে তুমি কবে যাচ্ছ আমার সাথে? কোনোদিনই যাচ্ছি না। কারণ? কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া আমাকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি নিজের চরকায় নিজে তেল দাও। মল্লিকা, রক্ত চোখ আমাকে দেখিও না। তুমি সোজা পথ দেখো। আমার কোনো প্রয়োজনে তোমাকে আমি ডেকে আনিনি। যাও এখান থেকে। তাস পাকানো ঘরে যে তোমার ওই পেয়ারের নাগর সংযত হয়ে কথা বলো শামীম। তা কয়জন রে তুমি সংযত করবে? ওই গায়ে ঢিডি পড়ে গেছে, ঘরের মধ্যে মাস্টার রাইকে ইয়াকুব শেখ তার মাইয়েরে মাস্টারের পেছনে লাগায় দিয়েছে। গেট আউট, গেট আউট। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, যাও। এই যদি না যাই তোমার ঘাড় ধরে বের করে দেব। কি বললে? আমার কুকুর তাড়ানো লাঠিটা নিয়ে আয় তোমা। এই যে বাবা, হাতের কাছেই আছে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। তবে প্রতিশোধ যদি না নি, আমি মোকসেদ ব্যাপারীর ছেলে না, কথাটা মনে রাখে। ব্যাপারীর এই দুর্বৃত্ত ছেলেটা গায়ে এসে যত সব অকাজ কুকাজ শুরু করেছে। বুড়ির বটতলায় আড্ডা বসিয়েছে, মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছে তরুণদের মাঝে।
এর কি কোনো প্রতিকার হবে না বাবা? অবশ্যই হবে। আপনারা সবাই একত্রিত হন, এসবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তুলুন। আপনি যেমন আজ প্রতিবাদ করলেন, সবাই মিলে রুখে দাঁড়ান। এই দুষ্টচক্র সমূলে উৎপাটিত হবে। এবার শুনুন চাচা যান। শোনো মল্লিকা, বলুন মাস্টার সাহেব। আমি একটা দারুণ মজার খবর পরিবেশন করছি। মজার খবর? কি খবর? তুমি এইচএসসিতে জিপিএ 5 সহ পাশ করেছো। তাই? আমার মল্লিকা জিপিএ 5 নিয়ে এইচএসসি পাশ করেছে। হে আল্লাহ, সবই তোমার ইচ্ছা। তোমাকে যে কি দিয়ে অন্তরের কৃতজ্ঞতা জানাবো খুঁজে পাচ্ছি না বাবা। মল্লিকা, আমি মিষ্টি আনতে বাজারে যাচ্ছি। আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। কি গো মল্লিকা রানী, তুমি খুশি তো? খুশি মানে মনের উচ্ছ্বাস, আবেগ, আনন্দ প্রকাশের ভাষা আমি একেবারেই হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমি শুধু আপনার পায়ের ধুলো মাথায় তুলে নিচ্ছি। তুমি সুখী হও এই কামনা করি। আরও উচ্চশিক্ষা নাও, আর এ ব্যাপারে আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। জ্যোতি, আমি আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার বাবা আমাদের কিছুতেই মেনে নেবেন না। তুমি বরং হেডমাস্টার শফিক সাহেবকে বিয়ে করে সুখী হও। বিষয়টার গভীরে না গিয়ে অনেক বেশি মন্তব্য করে ফেলেছ চয়ন। কি জানি, হলেও হতে পারে। পারে নয়, হয়েছে। আরে বুদ্ধির ঢেকি, বাবা বলে গেছেন, আমি শুনেছি মাত্র। উপরন্তু কি? শফিক সাহেব কোনো প্রলোভনেও ধনির দুলালির পানি গ্রহণ করতে রাজি নন। অতএব আজই তুমি বাবার কাছে যাবে এবং নির্দ্বিধায় আমাদের বিয়ের প্রস্তাব দেবে। হায় হায়, এ কি বলছো তুমি? তোমার বাবার সামনে কি বিয়ের প্রস্তাব নিয়ে দাঁড়াবো আমি? আহারে কি মুশকিল, ভয় নেই তো। তুমি একা যাবে না, তোমার পেছনে আমিও থাকবো। বাবা 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 বাবা, অপূর্ব, অপূর্ব। কপত কপতির মধু গুঞ্জনে আমতলায় মধু বৃষ্টি হচ্ছে। এই মধুময় পরিবেশে আমি আইসে আবার ওই তালভঙ্গ করলাম না তো? অনাহত অবস্থায় এসে অবশ্যই তাল ভঙ্গ করেছো। তাছাড়া তুমি বিড়াল তপস্বী। কি? আমি বিড়াল তপস্বী? নিশ্চয়ই। মাছের লোভে শিকে শুকে বেড়ানো তোমার কাজ। তোমার কপালে শিকে ছিড়বে না কোনোদিনও। ওই তুই থাম ঢোলের বাচ্চা। সাবধান শামীম, বুঝে শুনে কথা বলো। তবে কি বলবো? হ্যাঁ, বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছে। থামো থামো, দাঁত বাইর করে একদম হাইসে না। তোমার বাবা আমাকে অপছন্দ করে তোমার বিয়ে অন্যত্র ঠিক করেছে, তাই বলে তুমি ভাইবে না যে সয়ন ঢোলির সাথে কিংবা ওই শেয়াল পণ্ডিত ওই শফিকের সাথে তোমার বিয়ে আমি মাইনিয়ে নেব। কি করবে তুমি? কি করবে? জানে খতম করে দেব। আরো স্মরণ করায় দিচ্ছি, আমারে ধরায় দেওয়ার জন্যে পুলিশে ইনফর্ম করলি এই যে সয়ন ঢুলি অথবা শফিক মাস্টার কেউ রেহাই পাবা না। আরো স্মরণ রাখো, আমি একা না, আমার সাথে একটা শক্তিশালী গ্যাং রয়েছে। কি বলে সব? এখনকার মতো চলি। গুড বাই। কি বললো এগুলো? আমাদের শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশ নষ্ট করে দিতে স্কাউন্ডারটা ধূমকেতুর মতো আমাদের গ্রামে উদয় হয়েছে। ধূমকেতুর মতন বিদায় নিতে হবে ওকে শিগগির। আমরা সবাই মিলে তার ব্যবস্থা করব। চলো, এবার চলো। কোথায়? আরে বাবা রে বাবা, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পেশ করতে। চলো না। বেশ, চলো। স্কুলটা খুব ভালো চলছে, কি বলিস গফুর? ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়ে গেছে প্রচুর পরিমাণে। আমি একটা কথা বলি হুজুর। হ্যাঁ, কি কথা? আপনি আপামনিকেও মাস্টারের কাজে লাগিয়ে দেন হুজুর। তাই নাকি? এই পাশাপাশি থাকতে থাকতে মিল মহব্বত হয়ে যাবে, আবার মাস্টার ভাই আপামনিকে বিয়ে করতেও রাজি হয়ে যাবে। হুজুর
হুজুর ওই চয়ন ভাই এদিকে আসতেছে। চয়ন, ও অপদার্থটা এখানে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে এসেছো বাবাজি? জি, আমি মানে আমি আপনাকে মানে আপনার কাছে একটা আবেদন নিয়ে হা, বলে ফেলো তো, বলো। আমিও জ্যোতি, হ্যাঁ। মানে আমরা দুজনকে চিনি এবং জানি, তাই আমার আর জ্যোতির ইচ্ছে আমাদের দুজন বিয়েটা হয়ে যাক, তাই তো? আমি আগেও বলেছি, এখনো বলছি, ছোট লোক ঢুলির বংশে আমি আমার মেয়ে বিয়ে দেব না। শোনো চয়ন, এই প্রস্তাব নিয়ে তুমি আর কখনো আমার কাছে আসবে না। জ্যোতি আমার মেয়ে, আমার সিদ্ধান্ত সে মেনে নিতে বাধ্য হবে। শফিককেই সে বিয়ে করবে। কিন্তু তোমার শফিক সাহেব এই বিয়েতে সম্পূর্ণ অরাজি। তার বাবা রাজি হবে। আমার স্কুলে চাকরি করে আমার মেয়েকে বিয়ে করবে না, এত বড় স্পর্ধা। তাছাড়া আমি এই বিয়েতে রাজি নই বাবা। কি বলিস তুই? আমি চয়নকে ভালোবাসি, চয়নও আমাকে ভালোবাসে। তুমি আর অমত করো না বাবা। হুজুর, হুজুর আমিও বলি কি, আপনিও এই বিয়েতে রাজি এই হয়েছেন। তুই চুপ কর ডিংরে। শোনো চয়ন, তুমি এখন আসতে পারো। না চয়ন, তুমি যাবে না, আমি তোমাকেই বিয়ে করব। জ্যোতি! আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না বাবা। আমরা একে অপরকে ভালোবেসে বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছি। তুমি আর বাধা দিও না বাবা। আমি তোর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না বাবা, আমি নিজেই চলে যাচ্ছি। এসো চয়ন। হ্যাঁ চলো। হুজুর, হুজুর আপামনি যে চলে গেল। হুজুর, হুজুর আপামনিদেরকে ফিরে আনুন হুজুর। আমি ওই ঢুলির বাচ্চাকে দেখে নেব, জেলের ঘানি টানাবো, তবে আমি রায়হান তালুকদার। কিন্তু তার আগে ওই মাস্টারের বাচ্চাকে স্কুল থেকে তাড়াবো। তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কি ব্যাপার, চলে যাবে? জি, সামনে 1 মাস 10 দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। বন্ধের পরে আইন মোতাবেক আমি চাকরিতে ইস্তফা প্রদান করব। তাহলে সবাই যা বলাবলি করছে সেটা কি ঠিক? তুমি আমার মেয়েকে প্রত্যাখ্যান করে ওই ইয়াকুব শেখের ঠিঙ্গি মেয়েকে বিয়ে করছো, আর এই কারণেই তুমি ইয়াকুবের বাড়ি ছেড়ে আমার বাড়িতে লজিং নিতে রাজি হওনি, তাই না? দেখুন তালুকদার সাহেব, চাকরি করা, লজিং পাল্টানো অথবা বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে তার জবাব দিতে আমি রাজি নই। ওই ইয়াকুব আর তার মেয়েকে আমি গ্রাম ছাড়া করব। পারবেন না, দিন বদলে গেছে। স্বাধীন দেশের মাটিতে যুগ যুগ ধরে বঞ্চিত সর্বহারা মানুষ সংঘবদ্ধ হয়েছে তাদের স্বাধিকার আদায় করে নিতে। আমিও তোমাদের ওই প্যাচাল শুনতে চাই না। আমিও চাই না আপনার সাথে অযথা ঝগড়া করতে। চলি। কুপুত্র পোষার চাইতে গরু ছাগল পোষা অনেক ভালো। পুলিশকে খুঁজতেছে, ধরতে পারলেই টানতে টানতে নিয়ে যাবে থানা হাজতে। বাবজান, না বাবজান, পুলিশ আমার নাগাল পাবে না, আর হাজতবাসও আমি করব না। যদি বাঁচতে চাস পালা এখান থেকে। এই গায়ের মাস্টার চয়ন ঢুলি, জ্যোতি আর মল্লিকা আমারে সন্ত্রাসী বলে থানায় ডায়েরি করেছে। আমি এই কয়ডারে খুন করে তারপর এই গ্রাম ছাড়ব। মরবি, এবার তোর মরণ কেউ ঠেকাতে পারবে না। বাবজান, আমারই উপদেশ না দিয়ে এই মুহূর্তে 1010 টাকা দাও। না, একটি টাকাও আমি আর তোকে দেব না। টাকা দাও বলতেছি বাবা, তা না হলে আমি কিন্তু সিন্দুক খুলে সব টাকা নিয়ে সম্পদ দেব। তোর মাথায় বাস পড়বে। ঠিক আছে, ঠিক আছে, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, তোমারে খুন করে তোমার জমানোর টাকা ও সোনাদানা নিয়ে আমি কাইটে পড়ব। খাওয়া করলেন না, মাথায় হাত দিয়ে নিশ্চুপ বসে আছেন। এভাবে চললে বড় একটা বিমারি বেঁধে যাবে যে। আমার জন্য এত দরদ কান রে গফুর? সেই ছোটকাল থেকে
আপনার নিমক খাইয়ে আসতেছি। আপনার চোখে পানি দেখলি আমার অন্তরটাতে ব্যথায় কান দেওয়াটা হুজুর। তুই তুই আমার দুঃখ দেখে কাঁদছিস গফুর? অথচ আমার নিজের মেয়ে, যাকে এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, বুকের স্নেহ উজাড় করে দিয়েছিস, সেই আমার কথা শুনল না। কাজটা আপনিও ভালো করেননি হুজুর। কি বলছিস তুই? ঠিক কথাই বলতেছি। চয়ন ভাইরে ঢুলি বলে তুচ্ছ করে কুকুরের মতো তাড়ায় দিয়ে আপনি খুব খারাপ কাজ করেছেন গফুর। যতই আপনি চেতে ওঠেন, টাকার দেমাগে আত্মহারা হয়ে যান, চয়ন ভাইকে হেনস্থা করেন, তাতে কোনো ফায়দা হবে না। আপামনি ছোটকাল থেকে আজ পর্যন্ত চয়ন ভাইরেই ভালোবাসে। বলিস কি? একসাথে ওরা লেখাপড়া করেছে, একসাথে ওরা কলা গাছের নাহাল বাড়িয়ে উঠেছে। কলমি লতার মতো একজন আর একজনকে জড়ায়ে ধরিছে। এসব তুই কি বলছিস? তাদের সেই মহব্বতকে তুচ্ছ করে তাদের তাড়ায়ে দেয়া আপনার ঠিক হয়নি হুজুর। তাহলে আপামনি আর চয়ন ভাইকে খুঁজে এনে তাদের দুই হাত আপনি এক করে দেন হুজুর। তোর কথাই ঠিক রে গফুর। মস্ত বড় ভুল আমি করেছি রে গফুর। আমার বাড়িতে লজিং থাকতে চাইনি বলে আমি ভালো মানুষ শফিক সাহেবকে অপমান করেছি। এমন সুন্দর একজন বড় মাপের শিক্ষক সারা বাংলাদেশেও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো রে গফুর। আমি আমি বোধহয় খুব ভুল করে ফেলেছি রে। এখনো সময় আছে হুজুর, ভুলের সংশোধন করে নিন। তাই করব, তাই করব। তাই আর দেরি করা যাবে না হুজুর, চলেন। তোর কি হয়েছে খুলে বল বাবা। রসুলপুরে আমি আর ফিরে যাব না। কেন, কি হয়েছে? রসুলপুরের হাই স্কুলের সেক্রেটারি, গায়ের ধনী মানি গৃহস্থ রায়হান তালুকদারের মেয়েকে বিয়ে করার প্রস্তাব আর তার বাড়িতে লজিং থাকার প্রস্তাবে রাজি হইনি বলে তালুকদারের রোষে পড়ে আমি স্কুলের চাকরিটা ইস্তফা দিয়েছি। ঠিক করেছিস তুই। আর এর জন্যই তুই এত ভাবনা চিন্তা করছিস। যোগ্যতার ভিত্তিতে আজ হোক কাল হোক তোর চাকরি একটা হবেই। চিন্তার অবশ্য আরও একটা কারণ আছে মা। মা, তোমাকে ঠিক বলতে সাহস পাচ্ছি না। কি হয়েছে খুলে বল, খুলে বল বাবা, আমার কাছে কিছু লুকাস নেই। ওই যে ইয়াকুব শেখ, যিনি আমাকে তার বাড়িতে যত্ন করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে পুত্র স্নেহে ভালোবেসেছেন, তার একটা মেধাবী মেয়ে আছে। আমার সেই সর্বসুলক্ষণা মেয়েটিকে আমার শফিক বিয়ে করবে বলে পছন্দ করেছে, এই তো? তুমি ঠিক বলেছ মা। আমি তোমাকে দেখাবো বলে সেই মেয়ে মানে মল্লিকার একখানা ছবিও নিয়ে এসেছি। দেখি দেখি। এই নাও। বাহ বাহ বাহ, কি সুন্দর মুখখানা, মায়া ভরা দুটি চোখ, হাসি মাখা মুখ, দেখলেই প্রাণটা ভরে যায়। আমার খুব পছন্দ হয়েছে রে। এখন যত তাড়াতাড়ি পারিস এই মল্লিকাকে তুই বিয়ে করে ঘরে নিয়ে আয়। কিন্তু মা, এর মধ্যে কোনো কিন্তু নেই। মাস্টার সাহেব বাড়ি আছেন? কে? আমি উত্তম কুমার, পোস্ট অফিস থেকে এসেছি। ও আচ্ছা, আপনার একটা রেজিস্ট্রি চিঠি আছে। আচ্ছা দেন। এই নিন, এইখানে সই করুন। এই নিন, স্বাক্ষর করে দিলাম। চলে আসি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। কে পাঠিয়েছে চিঠিখানা? মা, আমি যে বাড়িতে লজিং মাস্টার ছিলাম সেই বাড়ির মেয়ে মল্লিকা। ও, আমার ভাবি বধূমাতা। পরপর এই পড়ছি মা। প্রিয় মাস্টার সাহেব, সর্বপ্রথমে আমার সালাম ও শুভেচ্ছা নিন। পর সমাচার, আপনি চলে যাওয়ার পর বাবা অসুস্থ হয়ে পড়েন। দিন দিন তার অসুস্থতা বেড়েই চলেছে। আপনি পত্র পাওয়া মাত্রই চলে আসুন। আপনি তো জানেন সংসারে একমাত্র অবলম্বন আমার বাবা। প্রণত, মল্লিকা। কি লিখেছে রে? না মা, লিখেছে ওর বাবা অসুস্থ, আমাকে যেতে বলেছে। তাহলে তাহলে তুই আজই রসুলপুর চলে যা, আমি তোর যাওয়ার ব্যবস্থা করি। না না জ্যোতি, এত বড় অপমানের পর
তুমি আর আমাকে তালুকদার বাড়িতে ঢুকতে অনুরোধ করো না। আমরা তো আমাদের ভুলের সংশোধন করতেই বাবার কাছে ফিরে এসেছি। তুমি ভেবো না, যে কোনো মূল্যে আমরা আজ বাবার অনুমতি আদায় করবই করব। ভুল করেছি মা, ভুল করেছি আমি। ভুলের এবার সংশোধন করুন বড় সাহেব। কিন্তু কাকে নিয়ে ভুল সংশোধন করব? জ্যোতি আর চয়নকে কোথাও আমি খুঁজে পাবো না। তারা তো বিয়ে করেনি বড় সাহেব। হ্যাঁ, আপনার অনুমতি আদায় করতে তারা আবার ফিরে এসেছে। বলিস কি? কোথায় তারা? ওই দেখেন বড় হুজুর, ওরা গেটের পাশে নতমুখে দাঁড়ায় আছে, বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছে না। আয় গফুর, আমরা ওদের হাত ধরে ঘরে নিয়ে আসি। তাই চলুন হুজুর, তাই চলুন। আয় মা, ঘরে আয়। বাবাজি চয়ন, জি। তুমিও এসো। এবার আমিও ওই মাস্টারকেও ফিরিয়ে আনবো রে গফুর। বড় হুজুর, ইয়াকুব চাচার ভীষণ জ্বর, বাঁচার কোনো আশা নেই। মল্লিকা আপার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, মল্লিকা কষ্টে আছে। মাস্টারকে আমি তাড়িয়ে দিয়েছি, ভুল করেছি। হ্যাঁ, ভুল আমিই করেছি, প্রতিকার আমিই করব। আয় চল। আমার মনে বারবার ওই একই প্রশ্নের উদয় হচ্ছে রে মা, আমি তোকে কার কাছে রেখে যাব? বাবা, আমার জন্য ভেবো না বাবা। কি দুর্ভাগ্য আমার। দেখ মা, মাস্টারকে চিঠি দিয়ে ডেকে পাঠালি, কিন্তু আজও সেই ভদ্রলোকের ছেলে এলো না। আমি চলে এসেছি চাচাজান, পত্র পেয়ে চলে এলাম। মহান আল্লাহ তোর মঙ্গল করুন। আমার মায়ের সম্মতি এবং দোয়া নিয়ে এসেছি। মল্লিকাকে আমি জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করব। আমাকে বাঁচালে বাবা। এখন আমার মনে হচ্ছে ব্যাধিগুলো যেন আমার দেহ ছেড়ে পালিয়ে যাচ্ছে। মা, মলি, মলি, বাবা, দেখ দেখ মা, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি মা। বাবা, মারে, যা বাবাজির জন্য খাওয়ার ব্যবস্থা কর। যা যা যা। ঠিক আছে বাবা। শুধু মাস্টার সাহেবের খাবার ব্যবস্থা করলেই তো চলবে না মা মল্লিকা। চাচা, হ্যাঁ, ওরে গরিবের ঘরে আজ রাজার আগমন। সত্যি সত্যি আমি ভাবতে পারছি না যে আপনি এভাবে আমার বাড়িতে আসবেন। শোনো ইয়াকুব, তোমরা সবাই শোনো। আমি পরপর দুটি মারাত্মক ভুল করে ফেলেছি। একটি শফিকের প্রতি, অন্যটি চয়ন আর জ্যোতির প্রতি। এবার শোনো, আমাদের সিদ্ধান্তগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। চয়ন আর জ্যোতি এবং শফিক আর মল্লিকার বিয়ে দেব আমি নিজে দাঁড়িয়ে থেকে, ধুমধামের সাথে। প্রধান শিক্ষক শফিকের চাকরি যথারীতি রয়েই গেছে, এবং এই রসুলপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকের সহকারী শিক্ষক হিসেবে এই গ্রামের আরও 3 জন যোগ্য সন্তান চয়ন, জ্যোতি ও মল্লিকা স্কুলের কাজে যোগদান করবে। হাজারীলাল নাগ রচিত একই সমতলে নাটকের অভিনয় এখানেই শেষ হল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শফিক মোহাম্মদ রফিকুল্লাহ সেলিম, রায়হান তালুকদার সাজ্জাদ হোসেন খান, মুকসেদ ব্যাপারী তাপস সরকার, ইয়াকুব শেখ তহুরুজ্জামান বাবু, শামীম মীর নাসির আহমেদ নিউটন, গফুর মোহাম্মদ রেজাউল করিম, চয়ন ফিরোজ ইকবাল, পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক পিয়ন সৈয়দ ওবায়দুল হক, শফিকের মা সাইদা ইসলাম, মল্লিকা ফরিদা আখতার রুমা এবং জ্যোতির চরিত্রে অভিনয় করেছেন রীতা ব্যানার্জি। শব্দগ্রহণে মোহাম্মদ মনির হোসেন সবুজ, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন এস এম সারওয়ার হোসেন।